আজকে আপনাদের এমন একটি অভিনেত্রীর কথা বলবো যিনি একসময় একটি আনকমফোর্টেবল সিন করতে সরাসরি না বলে দিয়েছিলেন। তিনি জানতেন এই সিনটি করতে অস্বীকার করলে শুধু এই সিনেমাটি নয় বরং তার পুরো ক্যারিয়ারই ঝুঁকির মুখে পড়তে পারে। তবুও নিজের আত্মসম্মানকে সবার উপরে রেখে তিনি সেই সিনটি করতে রাজি হননি। এরপর ঠিক সেটাই হয়েছিল যেটার আশঙ্কা তিনি করেছিলেন। মেকাররা তার কাছ থেকে সিনেমাটি কেড়ে নেয়, কিন্তু এত বড় একটি সিনেমা হাতছাড়া হলেও তার কোনো অনুশোচনা ছিল না, বরং তিনি গর্ববোধ করেছিলেন কারণ তিনি আগে নিজের আত্মসম্মানকে বেছে নিয়েছিলেন। সেই অভিনেত্রী আর কেউ নন, তিনি হচ্ছেন তামান্না ভাটিয়া। কিন্তু আজ যদি ওই অভিনেত্রীর ছবি কোনো শিশুকে দেখানো হয়, সেই শিশুও সহজে চিনে ফেলবে এবং বলবে, আরে এটা তো আজ কি রাত গানের ডান্সার। তাহলে এমন কি হলো, কেন এমন হলো যে তামান্না ভাটিয়া, যিনি একসময়ে প্যান ইন্ডিয়া কাজ পেতেন, আজ তিনি শুধু একজন আইটেম গার্ল হিসেবেই থেকে গেছেন? তো কি সেই কারণগুলো যার জন্য একসময় যিনি সেলফ কম্প্রোমাইজ করেননি, আজ তিনি নিজের সেলফ রেসপেক্টকে পাশে রেখে অনস্ক্রিন নিজেকে একটি অবজেক্টের মতো উপস্থাপন করছেন? তো চলুন বিস্তারিতভাবে বিষয়টা আলোচনা করি। মাত্র 15 বছর বয়সে 2005 সালে তিনি বলিউডে ডেবিউ করেন। তার প্রথম সিনেমা ছিল চাঁদ সা রোশন চেহারা। সিনেমাটি বক্স অফিসে পুরোপুরি ডিজাস্টার প্রমাণিত হয় এবং 1 কোটি টাকাও আয় করতে পারেনি। কিন্তু হতাশ না হয়ে যেখানে কাজ পেয়েছেন সেখানেই তিনি কাজ করতে শুরু করেন। এরপর তামান্না একটি স্মার্ট সিদ্ধান্ত নেন এবং সাউথ ইন্ডাস্ট্রির দিকে মুখ ফেরান। 2005 সালে তেলুগু সিনেমা শ্রী এবং 2006 সালে তামিল সিনেমা কেডির মাধ্যমে তিনি নিজের জায়গা তৈরি করতে শুরু করেন। 2007 সাল ছিল তামান্নার ক্যারিয়ারের প্রথম বড় টার্নিং পয়েন্ট। হ্যাপি ডেইজ এবং কলোরি সিনেমা দুটি সরাসরি ইউথ অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করে। দুটো সিনেমাই হিট হয় এবং তামান্না হঠাৎ করেই তেলুগু ও তামিল ইন্ডাস্ট্রির রাইজিং স্টার হয়ে ওঠেন। 2008 সালে কলিদাসু তার পজিশন আরও শক্ত করে দেয়। এই সময় মানুষ তামান্নাকে শুধু গ্ল্যামারের জন্য নয় বরং তার ইনোসেন্স, এক্সপ্রেশন এবং অভিনয়ের জন্য মনে রাখত। 2009 ও 2010 সালে তামান্নার গ্রাফ আরও ওপরে ওঠে। আয়ান ও পাইয়ার মতো সিনেমা বক্স অফিসে হিট হয়। সব সিনেমা ব্লকবাস্টার না হলেও তার অভিনয় সবসময় প্রশংসা পেত। এই সময়ের মধ্যে তামান্না একজন রিলায়েবল ফিল্ম অ্যাক্ট্রেসে পরিণত হন, যিনি একাই একটি সিনেমার ভার টানতে পারতেন। 2011 ও 2012 সালকে তামান্নার পিক ইয়ার বলা হয়। এ সময় তিনি একের পর এক হিট সিনেমা দেন। বিশেষ করে 100% লাভ সিনেমাটি তাকে টপ লিগে পৌঁছে দেয়। পুরস্কার, বক্স অফিস সাফল্য সবই আসে এবং ইন্ডাস্ট্রিতে তাকে একজন ব্যাংকেবল অভিনেত্রী হিসেবে দেখা হতে থাকে। এই ফেজে তার ইমেজ পুরোপুরি একজন মেইন স্ট্রিম হিরোইনে হয়ে ওঠে। 2013-14 সালে তামান্না আবারও বলিউডের দিকে ফিরে আসেন, কিন্তু বলিউড তাকে আবারও হতাশ করে। হিম্মতওয়ালা, হামশাকালস এবং এন্টারটেনমেন্ট এই হিন্দি প্রজেক্টগুলো ভীষণভাবে ফ্লপ হয় এবং সিনেমায় তামান্নার অভিনয় নিয়েও প্রচুর সমালোচনা হয়। এরপর তিনি আবার সাউথ ইন্ডাস্ট্রিতে ফিরে যান এবং সেখানেই তিনি তার প্রথম ফুল ফ্লেজ আইটেম সং লাবার বোমা করেন। আর এখান থেকেই তিনি এমন এক জার্নিতে পা রাখেন যা ভবিষ্যতে তার পরিচয় পাল্টে দেয়। 2015 সালে তামান্নার ক্যারিয়ারে সবথেকে বড় টার্নিং পয়েন্ট আসে যখন বাহুবলী সিনেমা রিলিজ হয়। অবন্তিকার চরিত্রটি আইকনিক হয়ে ওঠে এবং সিনেমাটি তামান্নাকে ন্যাশনাল লেভেলে নতুন পরিচয় দেয়। বাহুবলী এবং বাহুবলী 2 ইতিহাস সৃষ্টি করে। এই মুহূর্তে তামান্না চাইলে নিজের ক্যারিয়ারে কেবল শক্তিশালী ফিমেল রোলে সীমাবদ্ধ থাকতে পারতেন, কিন্তু এখান থেকেই তার চয়েসগুলো কিছুটা বিভ্রান্তিকর হয়ে ওঠে। 2016 সাল থেকে 2019 সালের মধ্যে ধর্মাদুরাই, দেবী, F2 ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন, সাইরা নরসিমহা রেড্ডি এইরকম বিভিন্ন প্রজেক্ট আসতে থাকে। কিছু সিনেমা হিট হয়, কিছু অ্যাভারেজ। ধীরে ধীরে তামান্নার রুলস পরিবর্তন হতে থাকে। তিনি লিড অ্যাক্ট্রেসের চেয়ে বেশি কমার্শিয়াল ভ্যালু যুক্ত করার অভিনেত্রীতে পরিণত হতে থাকেন। 2020 সালের পর তামান্নার ফোকাস স্পষ্টভাবে শিফট হয়। কোভিডের সময় থিয়েটার খালি ছিল এবং ওটিটি বুম হয়, তাই তামান্না ওটিটি প্রজেক্ট ও কেমিওতে বেশি মনোযোগ দেন। পাবলিক বাউন্সার, প্ল্যান এ, প্ল্যান বি, জি কর, লাস্ট স্টোরিজ 2 এবং শেষ সত্য প্রজেক্টগুলোতে তার পারফরমেন্স ভালো হলেও ম্যাচ লেভেলে তার রিকল কমতে থাকে, যার ফলে ধীরে ধীরে তামান্নার সিনেমার অফার কমতে থাকে। থিয়েটার খোলার পরও কোনো সিনেমা এমন হয়নি যা মানুষকে তার আগের পরিচয় করে দিতে পারে। এখান থেকে তার ক্যারিয়ারের বড় টুইস্ট আসে। 2023 সালে রজনীকান্তের জেলার সিনেমার গান কাভালা তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়। গানটি ইউটিউবে 100 মিলিয়নের বেশি ভিউজ হয় এবং রিলস ও শর্টসের মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
2024 সালে স্ত্রী 2 এর আজ কি রাত গান আসে, যা তার সবথেকে বড় আইটেম সং হয়ে ওঠে এবং 1 বিলিয়নের বেশি ভিউজ পায়। গানটি তামান্নাকে কারেন্ট জেনারেশনের সবথেকে বড় আইটেম ফেস বানায়। মানুষ তাকে সিনেমার নামের চেয়ে গানটির নামের সঙ্গে বেশি মনে রাখে। এ সময় তামান্নার অভিনয় ও সিনেমা মানুষের মনে থাকলেও তার ইমেজ পুরোপুরি আইটেম গার্ল হয়ে যায়। ভারতীয় ফিল্ম মেকাররা বুঝতে পারেন গান একটি শক্তিশালী প্রমোশনাল টুল, যার ফলে তামান্নাকে একের পর এক আইটেম সঙ্গে অফার আসে। 2023 সালে কাভালা, 2024 সালে আজ কি রাত, 2025 সালে রেড 2 এর গান নাশা এবং ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউডের গান গফুর। এই সব গানগুলো অনেক ভাইরাল হয়। সর্বমোট 2020 থেকে এখনো পর্যন্ত তামান্না প্রায় 4টি মেজর প্রজেক্টে আইটেম গার্ল বা স্পেশাল ডান্স পারফরমেন্স হিসেবে কাজ করেছে, যা তার ইমেজকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। আইটেম সং পাওয়ার পাশাপাশি তিনি লাইভ পারফরমেন্সেও অফার পাচ্ছেন, যেখানে তিনি ক্লাবগুলোতে নাচতে দেখা গিয়েছে। একসময় প্যান ইন্ডিয়া সুপারস্টার হওয়ার যোগ্যতা রাখতেন এমন অভিনেত্রী আজ ক্লাব ডান্সার হিসেবে পরিচিত। কিন্তু তামান্না এটি কেন করলেন, এর পেছনের কারণ আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। তামান্না ভাটিয়া সম্প্রতি নতুন বছরের সময় অনেক হেডলাইন তৈরি করেছিলেন, যখন 31শে ডিসেম্বর 2025-এ গোয়ায় একটি ইভেন্টে তার ডান্স পারফরমেন্স হয়। রিপোর্ট অনুযায়ী 6 মিনিটেই সেই ডান্সের জন্য তামান্না পান 6 কোটি টাকা, অর্থাৎ প্রতি মিনিটে প্রায় 1 কোটি টাকা। এটি শুধু একটি সংখ্যা নয়, বরং দেখায় যে আজ তামান্নার ডিমান্ড কতটা উচ্চ স্তরে পৌঁছেছে একজন ডান্সার এবং পারফর্মার হিসেবে। রেড 2 এর স্পেশাল সঙের জন্য তিনি প্রায় 5 কোটি টাকা পান এবং জেলারের কাভালা সঙের জন্য তিনি প্রায় 3 কোটি টাকা চার্জ করেছেন। বর্তমানে তামান্না বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, কর্পোরেট ইভেন্ট এবং প্রাইভেট শো এর জন্য একেবারে টপ চয়েস হয়ে দাঁড়িয়েছে, যেখানে আয়োজকরা বিনা দ্বিধায় উচ্চ পারিশ্রমিক দিতে প্রস্তুত থাকেন। সিনেমায় তার ফি প্রায় 4 থেকে 5 কোটি টাকা, কিন্তু একটি লাইভ পারফরমেন্সের জন্য তিনি 6 কোটি টাকা পাচ্ছেন। একটি আইটেম সঙের জন্য 5 থেকে 6 কোটি টাকা। সিনেমায় মাসের পর মাসের প্রচেষ্টা, পুরো দেশ জুড়ে প্রমোশন করতে হয়, ইন্টারভিউ দিতে হয়, সবকিছুর পরও তিনি 4 থেকে 5 কোটি টাকা পাচ্ছেন। এখন যদি আপনি লাইভ শো বা আইটেম সঙের সঙ্গে তুলনা করেন, তবে এটি তার কাছে তুলনামূলকভাবে কম মনে হয়, কম পরিশ্রমে বেশি টাকা। আইটেম সং শুটিং করতে সর্বোচ্চ 1 থেকে 2 দিন লাগে, লাইভ শো করতে 1 থেকে 2 ঘন্টার সময় লাগে, আর এ সময় তিনি মাত্র 6 কোটি টাকা পারিশ্রমিক পান। যখন সিনেমার ফ্লো কমতে শুরু করে, থিয়েটার খোলার পরও কোনো সিনেমা আসে না যা তার পুরনো ইমেজকে ফিরিয়ে দিতে পারে, আর একের পর এক সিনেমা ফ্লপ হয়, তখন তামান্না বুঝতে শুরু করেন যে অভিনয় তার সব থেকে বড় শক্তি নয়, তার বডি এবং তার নাচ হচ্ছে তার প্রধান শক্তি। শরীর দেখিয়ে টাকা কামানোয় তার জন্য সহজ রাস্তা হয়ে যায়, যেটা আজকালকার অনেক মেয়ে করতে শুরু করেছে। শরীর থেকে কাপড় খুলে পড়লেই ভিডিও রিচ বেড়ে যায়। এটা শুনতে যতটা ভালো শোনায়, এর পেছনে একটি দুঃখজনক বাস্তবতা রয়েছে। সেই অভিনেত্রী যিনি একসময়ে নিজের সম্মান ধরে রাখার জন্য ক্যারিয়ার ঝুঁকিতে ফেলেছিলেন, আজ প্রত্যেক পারফরমেন্সে 5 থেকে 60 জন পুরুষের মধ্যে ঘেরা থাকেন। এই সকল পুরুষ যেন মৌমাছির মতো তার চারপাশে ঘুরে বেড়ায়। বারবার প্রায় নগ্ন পোশাক, অতিরিক্ত যৌনায়ন, অবজেক্টিফিকেশন সবই ঘটে। দেখুন বন্ধুরা, তামান্নার সম্পূর্ণ সম্ভাবনা ছিল প্যান ইন্ডিয়ার সুপারস্টার হওয়া, কিন্তু তিনি আইটেম গার্ল হওয়ার সিদ্ধান্ত নেন। এখন এটিকে জোরপূর্বক বলা হোক বা ভুল সিদ্ধান্ত, সত্যি হচ্ছে একজন অভিনেত্রী যিনি একসময় নিজের সম্মান নিয়ে একেবারে কোনো কম্প্রোমাইজ করতেন না, বর্তমানে তিনি শেষমেশ নিজের সম্মানের সঙ্গে কম্প্রোমাইজ করেই চলেছেন। তো ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।